আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা ফেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে, কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না। এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছে। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপর শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি ফুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডা গুলো ছিল না, তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল, তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, আর ব্যাপারটাও একটা আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে।
তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে পরে সেটা ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেশটাও তো দেখতে হবে, দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প খেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল, দুটো ওমান উপসাগরে রয়ে গেছে। তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা। ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে, তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে, আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে এদিকে জনতার আদালত তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই হামের টিকা সাপ্লাই করার জন্য তিনি দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম, যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তীকালে বেশি ব্যাগরবাই করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম। এগুলোর দিকে তার নজর নেই। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেনে নিয়েছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর
মানে হাড়ও নাড়ে না, ফিরেও দেখে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। তো ভালো কথা। তবে যে কথাগুলো উঠছে যে শিরিন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরিন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুন না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে, আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। সূর্য যেমন ওঠে অস্ত যায়, সেটা যেমন সত্য, এটাও সত্য। আপনাদের বলেছিলাম না, ভিসা এখন ট্রাভেল ভিসা দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলে, আমাদের হাই কমিশনার বলেছিলেন। আমি সেটাই কন্ট্রাডিক্ট করে বলেছিলাম যে উনি বললেন কি করে, কারণ আমি জানি তো দেওয়া হবে না। আর এই মুহূর্তে কখনো দেওয়া হয় যেখানে এখানে এখনো নির্বাচন চলছে আর ধরপাকড় চলছে, এখন ট্রাভেল ভিসা দেওয়া হয়? সেটাই পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে উনি খালি হাতেই ফিরেছেন, ফিরে এখন পিঠ বাঁচানোর জন্য এখন খলিলুর রহমান নানান কথাবার্তা বলে যাচ্ছেন। আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ব্যাপারে ভারতবর্ষ তার অবস্থানে স্টিক করে রয়েছে, এবং আওয়ামী লীগকে না ফেরালে তারেক রহমানের গদি থাকবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি যা হবার হবে। আমি দিনক্ষণ বলতে পারবো না। আর শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ফিরছেন। আবার আমি বলে দিচ্ছি, আমায় গালাগালি করুন আর যাই করুন না কেন, আমি ভারতবর্ষের কথা বলি, আপনাদের কথা বলি। আর দুর্মুখরা যা বলার তা বলে যান, তাতে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা বসেছিলেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এসেছিলেন। সেখানে দীর্ঘ মিটিং হয়েছে, 21 ঘন্টার মিটিং হয়েছে, এবং জেডি ভ্যান্স মিটিং শেষে আমেরিকায় ফিরে যাওয়ার আগে তিনি বলেছেন যে এই মিটিং এর ফলাফলটি বলা যায় যে ব্যর্থ হয়েছে, আলোচনা ব্যর্থ হয়েছে। কারণ আমেরিকা যা চায় সেটা যদি মেনে নেওয়া যায় তাহলে তো এই যুদ্ধই হতো না। তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, হরমুজ প্রণালীর কর্তৃত্ব নিয়ে কথা আছে। এত কিছু তো ইরান এত সহজে মানবে না। আবার ইরান যা চায় সেটা দিলে তো আমেরিকার এই যুদ্ধে পরাজয় হয়েছে বলাই যায়। সুতরাং এখন যে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চলছে, যে যুদ্ধবিরতিটা পুরোপুরি মানা হয়নি, যখন ইসরায়েল লেবাননকে আক্রমণ করেছে, ইরান আবার মধ্যপ্রাচ্যে আক্রমণ করেছে। তো এখন এই সবাই এই মধ্যস্থতার এই বৈঠকটির দিকে তাকিয়েছিল, কারণ সারা পৃথিবীতে কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তেলের দাম হু হু করে বাড়ছে, এবং তেলের দাম বাড়লে শুধু তেলের দামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন এইটার সাইড ইফেক্টস হিসেবে পুরো জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, অনেক পণ্যের দাম বাড়ে। তো এই অবস্থায় সারা বিশ্ব আসলে তাকিয়েছিল এই মিটিংটার দিকে। এই মিটিংটা যদি ফ্রুটফুল হতো তাহলে এই মুহূর্তে এই ইরান আমেরিকা ইসরায়েলের এই সংঘাত, এই যুদ্ধ নিয়ে যে অস্বস্তি চলছে, অর্থনীতির উপরে যে চাপ পড়েছে, সেটির থেকে পৃথিবী বোধহয় একটু হাঁপ ছেড়ে বাঁচত। এখন যেহেতু বৈঠকটি ব্যর্থ হয়েছে, এখন টেনশন হলো যে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এর পরিণতি কি হবে, 2 সপ্তাহ পরে কি হবে। যদিও ইরান বলেছে ডিপ্লোমেসিতে আসলে শেষ বলে কিছু নাই, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমেরিকার দেশের ভেতরে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে, তাতে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানটা কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছে। উনি
গত নির্বাচনে যেভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন সারা পৃথিবী আবার সেই উদ্বিগ্ন। আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি, আমাদের সরকার এখন প্রতি লিটারে ভর্তুকি দিচ্ছে 25 সেন্ট। আবার কোনো কোনো রাজ্যে বাস ভাড়া একদম কমিয়ে এনেছে, পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া কমিয়ে এনেছে, নানানভাবে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ব্রুনাই গিয়েছেন সুলতানের সাথে কথা বলতে, যে ব্রুনাই থেকে কিভাবে তেল পাওয়া যায়। তো এভাবে নানা রকমের অ্যাডজাস্টমেন্ট চলতেছে। কিন্তু এই যে সারা বিশ্ব এই বৈঠকের দিকে তাকিয়েছিল, এই বৈঠকটি ব্যর্থ হলো এবং এর ফলে আমাদের সবার টেনশন বেড়ে গেল। কিন্তু পৃথিবীতে যে কয়টা দেশ এই উদ্বেগের মুখেও খুব স্বস্তিতে আছে, হ্যাঁ, এবং তার মধ্যে ধরেন যারা নিজেরা তেল প্রডিউস করে তাদের কথা বাদে অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে বাংলাদেশ। কেন বললাম এই কথা? কারণ বাংলাদেশের কোনো তেল ঘাটতি নাই। এটা আমার কথা নয়, এটা প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছে। আজকেও একজন প্রতিমন্ত্রী এই কথা বলছে, তেলের সরবরাহে এবং মজুদে কোনো ঘাটতি নেই। এর আগে অনেক অনেক মন্ত্রী বলেছেন, হ্যাঁ, সাধারণত প্রতিমন্ত্রীরা এই কথাটা বেশি বলছেন। তো যেহেতু তেলের ঘাটতি নেই, এবং আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে 100% অকটেন বাংলাদেশে গ্যাস ফিল্ডের কন্ডেন্সেট দিয়ে প্রডিউস হচ্ছে, এটা ইম্পোর্ট করতে হচ্ছে না। পেট্রোলও অলমোস্ট ইম্পোর্ট কমে গিয়েছিল, ইম্পোর্ট করতে হতো মূলত ডিজেল, সেটাও ভারত থেকে আনার জন্য একটা স্পেশাল পাইপলাইন করেছিল। তো শেখ হাসিনার আমলে এই তেল গ্যাস এগুলোর ম্যানেজমেন্ট অনেক বেটার ছিল। কিন্তু এখন কেন জানি সেই অকটেনও নাকি আগের মতো পাওয়া যাচ্ছে না, পেট্রোলও পাওয়া যাচ্ছে না, ডিজেল তো ঝামেলার। আর হরমুজ প্রণালী আমরা শুনছি যে পৃথিবীর 20 থেকে 25% তেল এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু বাংলাদেশের জন্য যে তেলটা আসে সেটা নাকি 80 to 90% নাকি হরমুজ প্রণালীর থেকে ভারত মহাসাগর হয়ে আসে। সুতরাং আমাদের জন্য হরমুজ প্রণালীর ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মন্ত্রীরা যখন বলছে তেল পর্যাপ্ত মজুদ আছে, ঘাটতি নেই, তখন তো আমরা আসলে চরম স্বস্তিতে আছি। স্বস্তিতে আছি এটা কিভাবে বুঝবেন? আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মনের আনন্দে সিনেমা দেখছেন। এর আগে তিনি একটা ইংরেজি সিনেমা দেখে এলেন, আবার দেখলাম তিনি মহিলা সমিতিতে গিয়েছেন, মঞ্চনাটক দেখলেন। যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে তো একজন প্রধানমন্ত্রী এরকম নিশ্চিন্তে সিনেমা নাটক দেখে বেড়াতে পারেন না। স্বাভাবিক পরিস্থিতিতে একজন প্রধানমন্ত্রী যদি একটু সিনেমা দেখতে যায়, মহিলা সমিতিতে যায়, তাহলে সমগ্র মঞ্চ নাটকটাই আসলে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। মঞ্চ নাটকটা একসময় ভীষণ পপুলার ছিল। আমরা যখন ছাত্র ছিলাম বা প্রথম যৌবনে আমরা প্রচুর নাটক দেখতে গিয়েছি। তো সেই জায়গায় একটা প্রধানমন্ত্রী যায়, যদি শিশুদের নাটক দেখতে যায়, তো এগুলোর ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ে। সিনেমা উৎসাহিত হয়, যদিও এটা বিদেশি সিনেমা উনি দেখতে গিয়েছেন। তারপরেও কিন্তু এখন কি বাংলাদেশের অবস্থা আসলেই সেরকম যে একজন প্রধানমন্ত্রী নিশ্চিন্তে সিনেমা নাটক দেখে বেড়াবেন? এটা কিন্তু বিএনপির সমর্থকদেরই বিব্রত করছে, আমাদের কথা না। বিএনপি বলছে ভাই এটা কি বলেন তো। তো আমাদের এটা বাংলাদেশের মানুষকে যারা চেনেন তারা এটা নিয়ে সমালোচনা করবেনই। কিন্তু যেহেতু বাংলাদেশে তেল গ্যাসের কোনো ঘাটতি নাই, সমস্যা নাই, চরম স্বস্তিতে আছেন, প্রধানমন্ত্রী এগুলো করে বেড়াচ্ছে। কিন্তু মিডিয়ায়, পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা রকমের ছবি দেখি। পেট্রোল পাম্পে 1 কিলোমিটার 2 কিলোমিটারের লম্বা লাইন, মোটরসাইকেলের উপরে ঘুমাচ্ছে। এই যে ছবিগুলো আমরা দেখছি, আমার কিছু বন্ধু ঢাকা থেকে বলেছে, এবং আমি একজনকে অনুরোধও করেছিলাম, সে 5টা পেট্রোল পাম্প ঘুরেছে রাতের বেলা এবং 5টাতেই দীর্ঘ লাইন। আমাদের ইউনূস আমলে কিছু মিডিয়া পার্সোনালিটিকে আমরা দেখেছিলাম, তার মধ্যে ডাস্টবিন শফিকের কথা আপনারা জানেন। একজন আছে আমেরিকায়, বাংলাদেশ এম্বাসির একজন প্রেস মিনিস্টার। তিনি আবিষ্কার করেছেন যে আমরা পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখি, এই যে মোটরসাইকেলের উপরে ঘুমাচ্ছে, এই যে লম্বা মানে লাইন পড়ছে, এই সবই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড। বাংলাদেশে নাকি কোনো তেলের সমস্যা নাই। তো বাংলাদেশে তেলের সমস্যা নাই, প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, তো আমরা তো নিশ্চয়ই ভালো আছি। সারা পৃথিবী উদ্বিগ্ন, আমার অস্ট্রেলিয়া উদ্বিগ্ন, আমেরিকা উদ্বিগ্ন,
কানাডায় তেলের দাম বাড়ছে, সব জায়গায় তেলের দাম বাড়ছে, কিন্তু বাংলাদেশ এখন নাকে তেল দিয়ে মৌজ করে বাড়াচ্ছে, উইচ ইজ ফাইন। এবং যারা এই অপপ্রচারগুলো করছে, এই ছবিগুলো ছাপাচ্ছে, এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা। মানে দালাল আমি অনেক দেখছি, বয়স তো কম হলো না, কিন্তু এই লেভেলের দালাল, এই ধরনের এই লেভেলের মিথ্যেবাদী আমার মনে হয় এই জীবনে খুব একটা দেখিনি। যাই হোক, বাংলাদেশ স্বস্তিতে থাকলে আমাদের সবারই ভালো লাগার কথা। পর্যাপ্ত তেল গ্যাস আছে, আপনারা টেনশন করবেন না। কিন্তু এর মধ্যে টেনশন যেটা নিয়ে হচ্ছে সেটা হলো জাতীয় সংসদের সদ্য বিদায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গতকাল জামিনে মুক্তি পেয়েছেন, এবং তার জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে তাহলে কি রিফাইন্ড আওয়ামী লীগের গঠন কি ফাইনাল হয়ে গেল, ডক্টর শিরিন এবং সাবের চৌধুরীকে নিয়েই কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হচ্ছে কিনা। এবং এটা নিয়ে অনেকে আবার বলছেন যে এটা কি রাজনীতির নতুন কোনো খেলা কিনা, পট পরিবর্তনের আভাস কিনা। আমি ডক্টর শিরিন শারমিনকে নিয়ে ঠিক উনি গ্রেপ্তার হওয়ার পরে আমি আরেকটি এপিসোড আগে করেছিলাম, এক সপ্তাহ আগে, আপনারা সেটা শুনে দেখতে পারেন। এত কল্পনা ঠিক আছে, ইটস ফাইন, অ্যানালিসিস থাকা ভালো, কিন্তু আমি আপনাদের সত্যটা জানাতে চাই যে গত 1.5 বছর ইউনূসের আমলে তিনি একটা বাহিনীর কেয়ারপে সেফ হোমে বন্দী ছিলেন। আমি জানতাম তিনি গুলশানে ছিলেন, কিন্তু আরেকটি সূত্র বলছে তিনি মহাখালী বা বাড়িধারা কোনো একটা DOHS এর একটা এই বাহিনীর সেফ হাউসে এক ধরনের বন্দী ছিলেন, যেটাকে আমরা বলি গুম ছিলেন। এবং গত নভেম্বর থেকে তার সাথে আওয়ামী লীগ হাইকমান্ড এবং তার আত্মীয় স্বজনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি কিন্তু গুম থাকলেও তার টেলিফোনে কিছু যোগাযোগ তিনি করতে পারতেন সীমিত আকারে, কিন্তু সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে উদ্বেগ প্রকাশ করা হয় যে তবে কি ডক্টর শিরিন চৌধুরীকে গুম করা হলো কিনা, তাকে হত্যা করা হলো কিনা। এবং এই কনসার্নটা কয়েকটা দেশকেও জানানো হয়, বিদেশে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা আছে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের জানানো হয় যে ডক্টর শিরিন শারমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন যে আমি আগেও বলেছি, গত নভেম্বরে ডক্টর খলিল যখন ভারতে যায় তখন ভারত থেকে ডক্টর খলিলকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডক্টর শিরিন শারমিন কোথায়। ডক্টর খলিল সেদিন জবাব দিতে পারেনি। এবার 7 তারিখে ডক্টর খলিল ভারতে গেছেন, 6 তারিখে ডক্টর শিরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই গ্রেপ্তারটা মানে 6 তারিখেই কেন, এটা কাকতালীয় নয়, যাতে ডক্টর খলিলের আনসারটা দিতে সুবিধা হয় যে শি ইজ ইন জেল নাও। কিন্তু যাদের কেয়ারপে ডক্টর শিরিন গুম ছিলেন 18 মাস, সেই বাহিনীর ভেতরে অনেক পরিবর্তন হয়েছে ইউনূস চলে যাওয়ার পরে, এবং তারা মনে করেছে যে এইভাবে একজন স্পিকারকে গুম করে রাখার কোনো মানে হয় না। এবং তারা সরকারের সাথেও যোগাযোগ করেছে এবং সরকারও বলেছে যে এইভাবে তাকে আর সেফ হাউসে বন্দি করে গুম করে রাখার প্রয়োজন নেই। সুতরাং সব মিলিয়ে তাকে স্বাভাবিক জীবনে আনার জন্য এই গ্রেপ্তার নাটকটা খুব দরকার ছিল। যেহেতু তাকে আনঅফিশিয়ালি গুম করা হয়েছে, সুতরাং তাকে কোর্টে প্রডিউস করে তাকে এক নাটক সাজানো হয়েছে। সেই নাটকের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এটা পুরো প্রি প্ল্যান্ড। এবং এই ডক্টর শিরিনকে গ্রেপ্তারের পরে কিন্তু একটা ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। সেটিও সরকারের জন্য ভালো ছিল না। তো সব মিলিয়ে তাকে জামিন দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করা হলো। এবং এই জামিন দেওয়ার মধ্য দিয়ে যে ফিসফাসটা হচ্ছে, যে গুঞ্জনটা হচ্ছে, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, ডক্টর শিরিনকে অনেকভাবে প্রেশারাইজ করা হয়েছে, কিন্তু তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি, এটা আমি আগেও বলেছি। এবং সাবের হোসেন চৌধুরীও এই রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রজেক্টের সাথে নিজেকে জড়াতে চাননি, এবং এই দুটা খুব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু এই 1 সপ্তাহের এই গ্রেপ্তার, এই পুরো বিষয়টা যে বোনাস প্রাপ্তি হলো সরকারের, যে এখন আওয়ামী লীগের লোকজনই বলছে তাহলে কি শেখ হাসিনাকে মাইনাস করে রিফাইন্ড আওয়ামী লীগ করবে। এবং তারা দেখলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ হয়েই যাচ্ছে, এবং সেই প্রসঙ্গে কেউ কেউ ডক্টর শিরিনের বিরুদ্ধেও কথাবার্তা বলছে। কিন্তু এই ধরনের কোনো বিষয় নেই। এই রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো সম্ভব না।
আর রিফাইন্ড আওয়ামী লীগ করা যাবে না এমন কিছু নাই, এরকম দুই একটা ফাউল পাওয়া যাইতে পারে, কিন্তু এই ডক্টর শিরিন, সাবের হোসেন চৌধুরী বা কেন্দ্রীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কাউকেই পাওয়া যাবে না। আওয়ামী লীগ একটা বিষয়ে ঐক্যবদ্ধ, দ্যাট ইজ শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বটা, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো কথা নেই। যদি কেউ কখনো শেখ হাসিনার বাইরে যেতে চায় তো ইজ গন ফর এভার আর কি। এটা এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, পিওর আওয়ামী লীগ বলেন, তৃণমূল আওয়ামী লীগ বলেন, এগুলো সব মানে অপ্রয়োজনীয় প্রজেক্ট। আমি জানি না সরকার যেহেতু ফুরফুরে মুডে আছে, নাটক সিনেমা নিয়ে আছে, তারা এরকম একটা নিশ্চিত ব্যর্থ প্রকল্পে হাত দেবে কিনা। তবে আওয়ামী লীগের যারা আছেন, যারা আমার শো দেখেন, তাদের জন্য আমি বলতে পারি যে ডক্টর শিরিনের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ করার কোনো কারণ নেই, বরং গুম করে রাখা হয়েছিল। সেই গুম থেকে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এটা খুব দরকার ছিল, এবং সেই হিসেবেই ডক্টর শিরিনকে জামিন দেওয়া হয়েছে।